আজকে আমি 12-এর কেমিস্ট্রির যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে দ্রবণ চ্যাপ্টারের ওপর। দ্রবণ অর্থাৎ সলিউশন। দ্রবণ কি? দ্রবণ হলো একটা সমসত্ব মিশ্রণ, যেটা দ্রাবক আর দ্রাবক দুটো পার্ট রয়েছে। দ্রাবক বলতে যেটা কম পরিমাণে থাকে সেটা দ্রাবক, আর দ্রাবক বলতে যেটা বেশি পরিমাণে থাকে সেটা দ্রাবক। তো এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সমসত্ব মিশ্রণ হবে। আচ্ছা, দ্রবণ এমন একটা মিশ্রণ, মানে মিশ্রণ বিভিন্ন জিনিস মেশানো থাকতে পারে, মিশ্রণ বহু রকমের আমরা পাই, কিন্তু দ্রবণটা হচ্ছে এমন একটা পার্টিকুলার মিশ্রণ যেখানে সেই যে মিশ্রিত পদার্থ তার প্রত্যেকটা অংশের এই দ্রাব আর দ্রাবক যে দুটো পার্ট আছে তাদের অনুপাতটা সমান থাকে, মানে নির্দিষ্ট থাকে, সব জায়গায় একই থাকে। তো সেই জন্য এটা সমসত্ব। যেমন আমরা বুঝতে পারি, কেন চিনির একটা জল তৈরি করা হয়েছে, চিনির জলটা একটা দ্রবণ, এর সমস্ত জায়গায় মিষ্টতা একই রকম থাকে। বা দুটো ধাতু মিশিয়ে পিতল তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে তোমার কপার আর জিঙ্ক। তা সেখানে কপার আর জিঙ্ক যে মিশে আছে, সেই কপার আর জিঙ্ক কিন্তু সব জায়গাতেই সমান, মানে যে অনুপাতটাতে দেওয়া আছে সেই অনুপাতে সব জায়গাতেই সমানভাবে রয়েছে, সেই অনুপাতই রয়েছে, কোথাও বেশি কোথাও কম সেরকম নেই। কিন্তু রাজমিস্ত্রিরা যখন সিমেন্ট আর বালি মেশায় তখন কিন্তু সব জায়গায় সব সমানভাবে সিমেন্ট আর বালি থাকে না, ওটা কিন্তু সমসত্ব মিশ্রণ নয়। বা আমরা ধরো যে এই যেমন রান্না যখন করা হয়, রান্না করার ক্ষেত্রে যেটা আমরা মানে ধরো ঝোল করা হলো, সেখানে যে নুন বা ঝাল যা দেওয়া হলো সেখানে কিন্তু ওটা কিন্তু সমসত্ব মিশ্রণ, সব জায়গায় সমানভাবে আমরা টেস্টটা পাই। কিন্তু দুটো জিনিস আমরা যদি মেশাই, ধরো আমি দুটো মেশাচ্ছি, হয়তো মুসুর ডাল আর মুসুর ডালের মানে টুকরো আর কি, একগুলো আর কি, রান্না না করা, আর হচ্ছে সর্ষে, সেটা গোটা, দুটো যদি মেশাই সব জায়গায় কিন্তু সমানভাবে আমরা মেশাতে পারবো না। তাই মিশ্রণের একটা পার্টিকুলার ভাগ হচ্ছে দ্রবণ, সেখানে দ্রাব আর দ্রাবক তাদের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। দ্রাবটাকে আমরা যোগ করে যাচ্ছি এরকম হবে না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। এখানে বিষয়টা আর একটা জিনিস যেটা জানার, যে এই যে দ্রবণ, একটা চিনির ধরো দ্রবণ তৈরি করা হলো, কতগুলো জিনিস আমি বলে দিই এখানে। যে চিনির দ্রবণটা যখন, জলটা আমি এই পর্যন্ত নিয়েছিলাম, জলটা নিয়ে যখন চিনি এখানে অ্যাড করছি তখন জলের হাইটটা একটুখানি বাড়লো, তারপরে চিনিটা গুলিয়ে দিলে দেখা যাবে আবার সে এই হাইটে চলে এলো, এই জায়গায় চলে এলো। তো এটা কেন এলো না, এখানে তার মানে ওই যে প্রথমে যখন চিনিটা যোগ করেছিলাম, চিনিটা তখন বড় বড় কণায় ছিল, তাই তাকে জায়গা দেওয়ার জন্য জল সরেছে, তার ফলে জলের উচ্চতাটা বেড়ে গেছে। কিন্তু যখন চিনিটা ওখানে দ্রবীভূত হয়ে গেল, তখন চিনির অণুগুলোর ডাইমেনশন হয়ে গেল 10⁻⁻8 সেমি বা তার কম, বা ন্যানোমিটারে বললে 0.1 ন্যানোমিটার বা তার কম। এই ডাইমেনশনে যখন চলে এলো, তখন জলের অণুর মধ্যে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপের মধ্যে সেগুলো প্রবেশ করে যায়। সেই জলের অণুর মধ্যে ওই গ্যাপে প্রবেশ করে যাওয়ার জন্য তাহলে বাড়তি করে তাদের কোনো স্পেস লাগছে না, ওই জন্যে নিচে চলে আসে। এই কারণে ওই যে গ্যাপে চলে যাওয়ার জন্যই কিন্তু এখানে ওদের সব জায়গায় সমানভাবে ওদেরকে আমরা পাই। আর এই জন্যেই যে দ্রবণ, অর্থাৎ যেটাকে আমরা আগের নিচু ক্লাসে প্রকৃত দ্রবণ হিসেবে জেনে এসেছি, সেখানে দ্রাবের ডাইমেনশন বা কোণার ব্যাস 10⁻⁻8 সেমি বা তার কম যদি হয় তবে সেটা প্রকৃত দ্রবণ তৈরি করে, এই কারণেই সেটা। কিন্তু কোলয়েড যেটা আমরা পাই, সেখানে এর থেকে বড় কোণার ব্যাসটা হতে হবে 10⁻⁻7 থেকে 10⁻⁻5, সেখানেও কিন্তু থিতিয়ে পড়ে না। এখানে দ্রবণেরও কিন্তু দ্রাবগুলো থিতিয়ে পড়ে না, এটা ফিল্টার কাগজ দিয়ে আলাদা করা যায় না দ্রাবটাকে। মাইক্রোস্কোপের সাহায্যে, যত শক্তিশালী মাইক্রোস্কোপই হোক, সেই মাইক্রোস্কোপের সাহায্যে তাদেরকে আমি দ্রাবের কোণাগুলোকে দেখতে পাই না। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে।
তা আমরা এবার দেখি দ্রবণের কিছু প্রকারভেদ আমরা এখানে পাবো। দেখব দ্রবণ তার মানে এই দ্রাবকের তফাৎ যেরকম হবে, কঠিন, তরল বা গ্যাস। কঠিন যদি দ্রাবক হয়, এটা তো আমরা জানি দ্রাবকটা কম থাকে, দ্রাবকটা বেশি থাকে, অর্থাৎ যেটার পরিমাণটা বেশি থাকে মিশ্রণে সেটাকে আমরা দ্রাবক বলি, যেটার পরিমাণটা কম থাকে সেটাকে আমরা দ্রাবক বলি। এই দ্রাবকের বিভিন্ন যে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়, সেই কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার জন্যে বিভিন্ন ধরনের আমরা দ্রবণ পাই, সেইটা সম্বন্ধে একটুখানি আমরা দেখে নিই। তা এই দ্রবণটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে গ্যাসীয় দ্রবণ, একটা হচ্ছে তরল দ্রবণ, একটা হচ্ছে কঠিন দ্রবণ। বললাম তো তরল দ্রবণ, কঠিন দ্রবণ। তা এখন গ্যাসীয় দ্রবণ মানে কি, এখানে দ্রাবক হিসেবে গ্যাস রয়েছে, এটা দ্রাবক হচ্ছে গ্যাস, আর এখানে দ্রাবক হচ্ছে তরল পদার্থ, এখানে দ্রাবক হচ্ছে কঠিন পদার্থ ইত্যাদি। তা দ্রাবক যখন গ্যাস, তাহলে তিন ধরনের আমরা দ্রবণ পেতে পারি এখানে। একটা হচ্ছে গ্যাসটা তো রইল, যদি দ্রাবকটা কী কী হতে পারে, দ্রাবকটা যদি এরকম হয়, এটা দ্রাবক কী কী হতে পারে, যদি কঠিন হতে পারে, তরল হতে পারে, আবার গ্যাসই হতে পারে। তার উদাহরণ কি, দ্রাবকটা কঠিন, তার উদাহরণ কি হবে, মানে কঠিনটা দ্রাবক, তার উদাহরণ আমরা কি কি পাবো, সেরকম আমরা পেতে পারি। এরকম দেখো, যে ধরো ন্যাপথলিন উদ্বায়ী পদার্থ, আমরা জানি ন্যাপথলিন কর্পূর, এই ন্যাপথলিন কর্পূর এগুলো উদ্বায়ী পদার্থ। এই উদ্বায়ী পদার্থগুলো বিন্দু বিন্দু কোণায় এর মধ্যে বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে। তা সেইখানে তাহলে আমরা বলবো কি, এখানে একটা কঠিনের উদাহরণ হচ্ছে এখানে কর্পূর বা ন্যাপথলিন গ্যাসেতে, এটা কঠিন পদার্থের নামটা লিখলাম, গ্যাসটা আমরা দ্রাবক হিসেবে জানি, এটা দ্রাবকটার নাম নিলাম। তরল হিসেবে কী লিখতে পারি না, ধরো জলীয় বাষ্প, আমরা জানি জলীয় বাষ্প তো বাতাসে মিশে থাকে, তাহলে বাতাসের জলীয় বাষ্প, এটা আমরা করতে পারি, বাতাসে জলীয় বাষ্প। আর গ্যাসের সঙ্গে গ্যাসের মিশ্রণ, তো যে কোনো গ্যাসের সঙ্গে গ্যাসের মিশ্রণটাই মোটামুটিভাবে পাওয়া যায়। তো দুটো গ্যাসকে যদি মিশিয়ে দিই, এটাও একটা মজার জিনিস, এই প্রসঙ্গে এলো বলে দিই। একটা ধরো গ্যাস, এইখানে রয়েছে কার্বন এখানে রয়েছে ধরো হাইড্রোজেন গ্যাস, একটু পাকা ধরো, এটা ধরো হাইড্রোজেন গ্যাস আছে, এর মুখে এর উপর করে দেওয়া হয়েছে যাতে একটা CO2 গ্যাস আছে, CO2 গ্যাস আছে। তো এই দুটো গ্যাসকে, হাইড্রোজেনটা জানি না হালকা, CO2 গ্যাস জানি ভারী, এই দুটো গ্যাসকে যদি এরকম করে উল্টে মিশিয়ে দিই, তাহলে এরা কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে মিশে যাবে। এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদিও ভারী, এটা অভিকর্ষের বিরুদ্ধে ওপরে উঠে যাবে, হাইড্রোজেন গ্যাস সেটাও অভিকর্ষের টানে ওপর হালকা হলেও নিচে চলে আসবে, এসে সমানভাবে চারদিকটা সমানভাবে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু মিশে যাবে, মিশে গিয়ে এটা একটা সমশক্ত মিশ্রণ তৈরি করবে। তো এটা হলো এটার গেল। এবার তরলের ক্ষেত্রে, দ্রাবকটা তরল, সেখানে আমরা কী কী পাই, এক নম্বর হচ্ছে কঠিন যদি দ্রাবক হয়, তরল যদি দ্রাবক হয়, আর গ্যাসীয় যদি দ্রাবক হয়। কঠিন দ্রাবক, এটা দ্রাবকটা তরল, কঠিন আমরা NaCl যোগ করতে পারি, গ্লুকোজ যোগ করতে পারি ইত্যাদি, যা ইচ্ছা যোগ করি না কেন, লবণ, সাধারণ লবণ, গ্লুকোজ ইত্যাদি। তরল তাহলে ইথানল যোগ করে দিলাম, অর্থাৎ ইথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। গ্যাসীয় পদার্থ কীভাবে না, আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলে জানি, কোল্ড ড্রিঙ্কসে অবশ্য বেশি চাপে দেওয়া থাকে, ওটা খুলে দিলি, ছিপিটা খুলে দিলি, সেটা কার্বন ডাইঅক্সাইডটা অনেকটা বেরিয়ে যায়। তা
তাছাড়া জলেতে যে জলজ প্রাণীগুলো বাঁচে, তার মানে অক্সিজেন ওখানে দ্রবীভূত থাকে, সেই অক্সিজেনটা দ্রবীভূত অক্সিজেন, তাহলে জলে দ্রবীভূত অক্সিজেন, তাহলে ওটু আমরা বলতে পারি। আচ্ছা, এবার হচ্ছে কঠিন দ্রাবক। এইটা দেখো, এটা একটা ক্লিয়ার যে দ্রাবকটা কঠিন, সেখানেও আমরা থাকবে কি কি, কঠিন পদার্থ থাকবে, তরল পদার্থ থাকবে, গ্যাসীয় পদার্থ থাকবে, অর্থাৎ দ্রাবক হিসেবে, এটা দ্রাবক হিসেবে। কঠিন পদার্থ আমরা বিভিন্ন সংকর ধাতুর নাম জানি, সেই বিভিন্ন সংকর ধাতু যে পাই আমরা, তো সেখানে সেই সংকর ধাতুতে ধরো এই যে বললাম পিতলের কথা বললাম, কপার আর জিঙ্ক মিশিয়ে যে এটা তৈরি করবে পিতল, সেখানে ওটা সমসত্ব মিশ্রণ তৈরি করছে, দুটোই কঠিন। যেটা কপারটা বেশি আছে সেটাও কঠিন, সেটা দ্রাবক, আর জিঙ্কটা কম আছে সেটা হচ্ছে দ্রাবক। এখানে একটা জিনিস একটা খেয়াল করো, আমি একটা উদাহরণটা বলবো ভাবছিলাম, যে অ্যালুমিনিয়াম ধাতু এমনি তার প্রকৃতি হচ্ছে নরম কিন্তু হালকা, তাই দিয়ে তো উড়োজাহাজের তো আমরা উড়োজাহাজের খোল তৈরি করে, হালকা উঠতে সহজ হবে, কিন্তু অথচ কঠিন হতে হবে, কিন্তু এমনি নেচার হিসেবে হচ্ছে অ্যালুমিনিয়াম নরম। তো সেইটাকে ওভারকাম করার জন্য ওতে সামান্য ম্যাঙ্গানিজ মিশিয়ে দেওয়া হলো, ম্যাঙ্গানিজ মিশানো থাকে সামান্য, আর ম্যাগনেসিয়াম মেশানো থাকে, তা সেইগুলো মিশিয়ে দিলে ওটা কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে, খুব পার্সেন্টেজটা কম, অর্থাৎ প্রায় ধরা যাক 90% ওপর থাকে অ্যালুমিনিয়াম, এগুলো ওই 2-3% করে থাকে, কি 95% ওপরে থাকে অ্যালুমিনিয়াম, 95%-এর ওপরে, এগুলো খুব সামান্য পরিমাণে 0.5, 1.5, 2% এরকম করে ম্যাগনেসিয়াম এগুলো থাকে। অত কম পরিমাণ সেটাও কিন্তু সারা অ্যালুমিনিয়ামের মধ্যে ছড়িয়ে পড়ে, ওই আন্তঃআণবিক যে ব্যবধান অ্যালুমিনিয়ামের তার মধ্যে কিন্তু তারা বিরাজ করে গিয়ে সমস্ত অ্যালুমিনিয়াম পুরো সিটটাতেই কিন্তু তারা কাঠিন্য প্রদান করে। ওগুলো যোগ করার মানেটা হচ্ছে যে ওকে কঠিন করবে, ওই অ্যালুমিনিয়ামের নেচারটা থাকবে হালকা, কিন্তু ওটা হয়ে যাবে কঠিন পদার্থ, মানে কঠিন তো বটেই, মানে তার কাঠিন্যটা বাড়বে, ওটার কাঠিন্যটা বাড়বে, সহজে সেটা দুমড়ে মুচড়ে যাবে না, নরম ব্যাপারটা থাকবে না। তো যাই হোক, সেইটা হচ্ছে কঠিনের উদাহরণ। তাহলে আমরা এখানে সংকর ধাতু করতে পারি, এটা সংকর ধাতু। তরল হিসেবে আমরা উদাহরণ দিতে পারি যে এখানে তরল পদার্থ একটা, এটাও সংকর ধাতু, অ্যামালগাম যেগুলো পাই আমরা, অর্থাৎ পারদ সংকর যেটা পাই, একটা ধাতু তার সঙ্গে পারদটা মেশানো হয়েছে, পারদটা যদি কম পরিমাণে থাকে তাহলে সেটা দ্রাবক হবে, সেটা তরল পদার্থ, সেটার আমরা উদাহরণ দিতে পারি যেমন মার্কারি আর হচ্ছে সোডিয়ামের সঙ্গে মার্কারি, এটা উদাহরণটা দিতে পারি, অর্থাৎ পারদ সংকর। আর হচ্ছে গ্যাসীয়, আমরা জানি যে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এই সমস্ত ধাতুগুলোর তাদের ওই হাইড্রোজেন গ্যাসকে, উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করার ক্ষমতা আছে, সামান্য উত্তপ্ত অবস্থায়, কেউ আর অতি শীতল অবস্থাতেও শোষণ করে নেয়, তার মধ্যে তারা কিন্তু ওটা সমসত্ব একটা অবস্থা তৈরি করে। তাহলে এইটা হচ্ছে কি H2 গ্যাসটা ইনপিটি, প্যালাডিয়াম ধাতুতে রয়েছে। তাহলে এইরকম বিভিন্ন ধরনের আমরা দ্রবণের কথা জানি, আমাদের সেটা একটুখানি আমরা চ্যানেল করে দিলাম, মানে ক্যাটাগরাইজ করে দিলাম, এগুলো সবই আমরা জানি। নেক্সট আমাদের যেটা এই চ্যাপ্টারের বেসিসে যেটা দরকার, সেটা হচ্ছে এদের গাঢ়ত্বকে নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি। আমি তার আগে দেখে নিই যে ভিডিওটা হচ্ছে কি না, 1 মিনিট থেকে নিই। গাঢ়ত্বকে নির্ণয় করার যে পদ্ধতি, কী কী পদ্ধতি আছে সেটা একটু আমরা দেখি। এটা গাঢ়ত্বকে প্রকাশ করতে হবে। গাঢ়ত্বকে প্রকাশ করার বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে, কিছু কিছু আমরা সবগুলোই জানি, একটু খালি আমরা আলোকপাত করে নেব। 1 নম্বর হচ্ছে পার্সেন্টেজ প্রসেস, শতাংশ। এই শতাংশের মধ্যে এটা আবার 3টে ভাগ, এটা শতাংশের মধ্যে এ যদি বলি, এ হচ্ছে W/W অর্থাৎ ভর, বি হচ্ছে W/V আয়তন, সি হচ্ছে V ভার্সেস V, এটা সবই পার্সেন্টেজে।
আমি সমস্তগুলো আগে লিখে নিই, তারপরে আমি একটা করে আলোচনা করব। 2 নম্বর, এই মাইক্রো হেডফোনেতে হাত পড়ে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। 2 নম্বর যেটা, এটা হলো 1 নম্বর প্রসেস। 2 নম্বর হচ্ছে নর্মালিটি। 3 নম্বর হচ্ছে মোলারিটি। 4 নম্বর হচ্ছে মোলালিটি। 5 নম্বর হচ্ছে এটা দেখতে পারি গ্রাম পার লিটার, গ্রাম লিটার ইনভার্স। 6 নম্বর হচ্ছে মোল ভগ্নাংশ। 7 নম্বর হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10⁶ এর মধ্যে কত পার্টস রয়েছে। এইরকম এই 7টা ভাবে এর গাঢ়ত্বকে প্রকাশ করা যায়। সেগুলো আমাদের সবগুলি আমাদের নলেজে রাখতে হবে, কারণ এখানে যে অঙ্কগুলো দেয় বিভিন্ন গাঢ়ত্বের ওপর ডিপেন্ড করে বিভিন্ন প্রবলেম বা এই ধরনেরগুলো থাকে। তো সেই হিসেবে প্রথমে আমি এই পার্সেন্টেজের ব্যাপারটা বলি। শতাংশ, শতাংশ মানে এখানে লেখা থাকাগুলো এইখানটার দিকে আলোচনা করা যায়। প্রথমটা বলি পার্সেন্টেজ, 1 নম্বর করে বলি। প্রথমটা পার্সেন্টেজ বা শতাংশ, এটা মানে হচ্ছে আউট অফ 100। এটা মানেই হচ্ছে যে 100-এর মধ্যে কত, 100-র মধ্যে 100 যদি পুরো পরিমাণটা যদি 100 হয়, তার মধ্যে কতটা দ্রাবক আছে, কতটা দ্রাবক আছে। তো সেক্ষেত্রে যদি 10% NaCl দ্রবণ বলা হয়, সেটার মানে হচ্ছে দুটো মিলে 100, তার মানে 10 গ্রাম NaCl 90 গ্রাম জলে দ্রবীভূত আছে। 10 গ্রাম NaCl 90 গ্রাম জলে দ্রবীভূত। পার্সেন্টেজ দ্রবণ সমান হচ্ছে যে দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর, দ্রবণের মোট ভর ইন্টু 100। এই দিয়ে আমরা দ্রবণের পার্সেন্টেজটা বের করতে পারি, পার্সেন্টেজ মাস। যেমন মনে করো যে 5 গ্রাম গ্লুকোজ যদি 25 গ্রাম জলে, 25 গ্রাম দ্রবণে, জলে বলবো না, দ্রবণে থাকে, মেশানো থাকে, তাহলে পার্সেন্টেজ কি হবে? তাহলে পার্সেন্টেজ দ্রবণের এটা হবে দ্রাবের ভর 5 গ্রাম, দ্রবণের মোট ভর 25 গুণিত 100, 20%, ওই যেটা দ্রাবক গ্লুকোজের দ্রবণ। আরেকটা জিনিস, যদি আমি এটা প্রথমে যেমন লিখেছিলাম যদি জলে বলি, মনে করো এটা 5 গ্রাম গ্লুকোজ যদি 20 গ্রাম জলে দিত, তাহলে এখানে পার্সেন্টেজ কী হবে? না, এখানে দ্রবণের মোট ভর হয়ে যাবে, এটা যোগ করতে হবে। পার্সেন্টেজ দ্রবণ সেটা সমান 5 ডিভাইডেড বাই 20 প্লাস 5 মোট দ্রবণের ভর, দ্রবণের মোট ভর ইন্টু 100। এটা হচ্ছে পার্সেন্টেজ দ্রবণ। একইভাবে আমরা অন্যগুলো পার্সেন্টেজগুলো একইভাবে বের করতে পারি। সেটা দেখো, এটা হলো WW, এটা হচ্ছে W/V, এতে
এখানে একটা জিনিস ইউনিট সম্বন্ধে একটা কথা বলে নিই। সাধারণভাবে আর একটা জিনিস আমরা করি জলের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে, খুব রাফলি, খুব সূক্ষ্মতার অ্যাভয়েড করলে সেটা ধরে নেওয়া হয় 1 ml এর ভর হচ্ছে, এটার ভর 1 গ্রাম, তার মানে 1000 ml এর ভর হবে 1000 গ্রাম। আর এটাকে ml মানে এটা সিসি, এটা 1000 দেওয়া হবে। এটা যদি আগে আগে কিউবিক সেন্টিমিটারে করা হতো, 1 সিসি এটাও সেম 1 ml, ঠিক আছে? 1 কিউবিক সেন্টিমিটার হচ্ছে অর্থাৎ সেন্টিমিটার কিউব। এটা যদি 1 সিসি কতটা এখন অবসলেট হয়ে গেছে, প্রাচীন হয়ে গেছে। সেন্টিমিটার কিউব হচ্ছে 1 ml। তাহলে এখানে যদি আমি 1000 সিসি করি, 1000 সেন্টিমিটার কিউব করি, তাহলে 1000 ml হবে। এখন এই যে 1000 ml হলো, এখানে 1000 সেন্টিমিটার কিউব মানে কি 1 ডেসিমিটার কিউব, এটা মানে 1000 ml বা 1 লিটার। তাহলে ডেসিমিটার কিউব হিসেবে আমরা যেটাকে জানি সেটা আসলে 1 লিটারের সমান। এটা সবগুলি ইকুয়াল দেওয়াটা, এটা ইকুইভ্যালেন্ট টু আর কি, এটা ইকুইভ্যালেন্ট টু, এইটা কিন্তু ইকুয়াল, এটা ইকুয়াল। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটারের সঙ্গে সমান। নেক্সট আমরা যাব যে W/V তার মানে হচ্ছে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রবীভূত আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ। 100 ml দ্রবণে যত গ্রাম দ্রবীভূত আছে। তো যদি আমি 10% ইথানল সলিউশন বলি, ইথানল দ্রবণ, এর মানে হলো 10 গ্রাম ইথানল 100 ml দ্রবণে আছে। এই দ্রবণটা তৈরি হচ্ছে জল দিয়ে। 100 ml জলীয় দ্রবণে করতে পারো, জলীয় দ্রবণে রয়েছে। যদি স্পেসিফিক্যালি না বলে দেয়, কারণ ইথানল তো এটা একটা জৈব যৌগ, তা সেখানে বেনজিনেও দ্রবীভূত হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত হতে পারে, ক্লোরোফর্মে দ্রবীভূত হতে পারে, অ্যাসিটিক অ্যাসিডে দ্রবীভূত হতে পারে। যদি কিছু না বলে দেয় আমরা জলীয় দ্রবণটাই ধরবো। স্পেসিফিক্যালি যদি বলে দেয় তাহলে আমরা অন্য দ্রাবকটা বিচার করব। এটা ওইভাবে আমরা পার্সেন্টেজ দ্রবণ হিসেবে ধরে নিতে পারি। পার্সেন্টেজ দ্রবণ সমান হচ্ছে দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের মোট আয়তন ইন ml, মোট আয়তন ইন ml × 100, ঠিক আছে? এটা নেক্সট হচ্ছে ভলিউম পার্সেন্টেজ। V ভার্সেস V, V/V। এখানে সবগুলোই আমরা আয়তনে মাপছি, মানে এখানে দ্রাবক হচ্ছে আয়তন অর্থাৎ ml, আর দ্রাবক এটাও আয়তন অর্থাৎ ml। এবার যত পার্সেন্ট আছে, তারপরে 10% যদি ইথানল, ওইটাই বলি দ্রবণ V ভার্সেস V, এটা যদি বলা থাকে, তার মানে 10 ml ইথানল C2H5OH কত রয়েছে, 90 ml জলে দ্রবীভূত আছে, জলে রয়েছে। তার মানে হচ্ছে দ্রবণের মোট পরিমাণ হচ্ছে 100 ml। আচ্ছা, তার মানে এখানেও পার্সেন্টেজ অফ দ্রবণ এখানটায় উপরে থাকবে দ্রাবের আয়তন, নিচে হচ্ছে দ্রবণের মোট আয়তন গুণিত 100। এটা দ্রবণের মোট আয়তন হবে, এটা দ্রাবের আয়তন, এটা পার্সেন্টেজ হয়ে গেল। নেক্সট আমরা আসি নর্মালিটিতে।
নর্মালিটির বিষয়টা জানার আগে আর একটা জিনিস আমাদের একটু জেনে নেবো, তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট। তুল্যাঙ্ক ভার কথাটার মানে হচ্ছে যে একটা যৌগ আর একটা যৌগের সঙ্গে রিয়াক্ট করবে, তাদের মধ্যে ক্ষমতা অনুযায়ী কতটা রিয়াক্ট করবে। একজন কি ওটা দুটো অণুর সঙ্গে, একটা অণু কি দুটো অণুর সঙ্গে বিক্রিয়া করছে, নাকি একটা অণু তিনটে অণুর সঙ্গে বিক্রিয়া করছে, নাকি একটা অণু একটা অণুর সঙ্গে বিক্রিয়া করছে। এই যে তুল্য মূল্য বিচার, সেইখান থেকে তুল্যাঙ্ক ভার কথাটা আসছে। তা তুল্যাঙ্ক ভার বের করার আমরা অনেকগুলো নিয়ম আমরা জানি। যেমন হচ্ছে, যেমন HCl এর তুল্যাঙ্ক ভার যদি বলি, এর নর্মালিটি, এটি নর্মালিটি এক নর্মাল মানে কত, মানে তুল্যাঙ্ক ভার কত, এর তুল্যাঙ্ক ভার এর যে আণবিক ভর ডিভাইডেড বাই যতগুলো হাইড্রোজেন আছে, নাম্বার অফ হাইড্রোজেন, মানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, সাবস্টিটিউয়েবল হাইড্রোজেন, যেটাকে প্রতিস্থাপিত করা যাবে। এখানে রয়েছে এক, তার মানে এটার হচ্ছে আণবিক ভর যা, এটা 3D হচ্ছে তুল্যাঙ্ক ভার। H2SO4 যদি বলি, এখানে আণবিক ভর আমি এটা ডট ডট দিয়ে দিলাম, আর দুটো হাইড্রোজেন আছে, আমি 2 দিয়ে ভাগ করব। H3PO4 3, CH3COH, মানে এখানে আণবিক ভর ডিভাইড বাই, এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা একটা, এইটা কিন্তু প্রতিস্থাপনযোগ্য নয়, তাই এক। এইরকমভাবে আমরা অ্যাসিডের তুল্যাঙ্ক ভারগুলো বের করতে পারি, যেগুলো এটাও দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে এর যে নর্মালিটি, এর তুল্যাঙ্ক ভার এর কত হবে 36, 35.5 আর 1 থাক 36.5 গ্রাম তুল্যাঙ্ক, গ্রামে প্রকাশ করলে গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্ক। আচ্ছা, এইটা হচ্ছে 98কে 2 দিয়ে ভাগ 49। আচ্ছা, H3PO4 এটা দেখে নিতে হবে, ফসফরাস হচ্ছে 31, 464, 64 আর 31 95, 98 98/3, 464, 30, 94 একে 95, তাহলে এটা ভাগ করলে মোটামুটি মোরাললেস এই 33 এর মতন, 33 মোরাললেস মতন। আচ্ছা, এইটা কি হবে, এটা 60, 32 পালন করে 24, ঠিক আছে, 60, ঠিক আছে। এবং অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক, তোমাদের অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন করতে দেয়, এবার ক্লাস 12 অক্সালিক অ্যাসিডের সঙ্গে টাইট্রেশন করতে দেবে, জারণ বিজারণ টাইট্রেশন। সেখানে অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার COH, 2H2, এই 2H2টা নিতে ভুললে হবে না, এর 2 অণু জল থাকে। সেই জন্যে এখানে কত আসছে, 12 দুগুণে 24, 1 2 3 4 5, 5 12 60, 5 16 80, 1 2, আর এখানে 4টে 6টা, 30, 110, 110কে 2 দিয়ে ভাগ করতে হবে। 12 দুগুণে 24, 1 2 3 4, ও এটা কিন্তু সেই জিনিস আমি ভাবছি একটু বেশি হবে, এটা 16 হবে। এটা দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেন মানে 696, 30, 126, 126 ডিভাইডেড বাই দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন ডিভাইডেড বাই 2, ইট ইজ 53। এটা অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে টাইট্রেশনে নির্ণয় করতে হবে তোমাদের। তো এই তুল্যাঙ্ক ভার আমি যেটা অ্যাসিডের ক্ষেত্রে দেখালাম, শর্ট করে সবগুলো দেখিয়ে দিই। বেসের ক্ষেত্রেও এই ধরনেরই হবে। বেসের ক্ষেত্রে যতগুলো OH আছে, OH এর সংখ্যা বেসের ক্ষেত্রে NaOH, যেমন এখানে একটা হবে, আণবিক ভর 2, আমি 2 লিখেছি বলে এটা লিখে দিচ্ছি। CaOH হোল টুয়াইস, এর ক্ষেত্রে দুটো হবে। এগুলো বলছে কি, এগুলো এর সবই নয়, দুটো হবে। LOH হোল থ্রাইস, তিনটে হবে, ইত্যাদি ইত্যাদি।
এগুলো সব চলবে। যে লবণের ক্ষেত্রে এটা গেল অ্যাসিড খাত, লবণের ক্ষেত্রে কী হবে? লবণের ক্ষেত্রে ধরো NaCl, এই লবণটার ক্ষেত্রে এখানে যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন, মনে হচ্ছে আণবিক ভর করা আছে, আণবিক ভর ডিভাইডেড বাই যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নকে আমরা কনসিডার করব। ধরো যদি ক্যাটায়নকে কনসিডার করি, সেই ক্যাটায়নের সংখ্যা গুণিত তার যোজ্যতা, ক্যাটায়নের সংখ্যা গুণিত যোজ্যতা, এই দুটো করলে আমরা পেয়ে যাব। কিন্তু অ্যানায়ন হলে অ্যানায়নের সংখ্যা গুণিত যোজ্যতা, এটা পেয়ে যাব। ধরো MgSO4, এখানে আণবিক ভর ম্যাগনেসিয়ামের 24, সালফারের 32, 464 ডিভাইডেড বাই, এখানে ম্যাগনেসিয়াম যদি ধরি ক্যাটায়ন একটা আছে, গুণিত যোজ্যতা হচ্ছে 2, ভাগ হবে। ঠিক আছে, ভিডিও করতে করতে বারে বারে দেখতে হচ্ছে চলছে কি না হয়ে গেল। আচ্ছা, এইটা এইভাবে তোমার এর লবণের তুল্যাঙ্ক ভারগুলো বের করতে হবে। আচ্ছা, এবার তো এখন এইটা দিয়ে আমরা বলছি নর্মালিটি। সেই নর্মালিটিতে নর্মালিটির ক্ষেত্রে যদি 1 লিটার দ্রবণে যত 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, তাহলে তার নর্মালিটি তত। এই 1 লিটার দ্রবণের কথাটা মনে রাখতে হবে, দ্রবণটা কিন্তু 1 লিটার, মানে ওখানে যে এটা নেওয়া হয় তরল পদার্থ, জলটা যেটা নেওয়া হয়েছে, আর ওখানে দ্রাবটা দ্রবীভূত করার পর আয়তনটা হচ্ছে 1 লিটার। তো যদি ধরা যাক, ধরো 98 গ্রাম H2SO4 আছে, 1 লিটার দ্রবণে 98 গ্রাম H2SO4 আছে, তো এর নর্মালিটি আমরা দেখছি 49 হচ্ছে নর্মালিটি। তার মানে এখানে 2 গ্রাম তুল্যাঙ্ক আছে, এটাকে ক্যাপিটাল N দিয়ে বোঝানো হয়, 2 গ্রাম তুল্যাঙ্ক আছে। তার মানে যে দ্রবণে 98 গ্রাম, যে দ্রবণের 1 লিটার পরিমাণে 98 গ্রাম H2SO4 আছে, সেই দ্রবণের মানে মাত্রা হচ্ছে 2 নর্মাল। উল্টো দিকে আমি যদি এরকম বলি যে 0.1 নর্মাল H2SO4 দ্রবণের 250 ml পরিমাণে কত গ্রাম H2SO4 আছে, এইটা করতে হবে। কি দিয়েছি? 250 ml, মাইন্ড ইট। দেখো এটা কত? 0.1 নর্মাল। তাহলে 0.1 নর্মাল মানে 1 নর্মাল মানে 1 লিটারে 49 গ্রাম H2SO4 আছে। তাহলে 1 নর্মাল মানে 1 লিটার দ্রবণে 49 গ্রাম H2SO4 আছে। 0.1 নর্মাল মানে 1 লিটার দ্রবণে 4.9 গ্রাম H2SO4 আছে। ঠিক, এবার 0.1 নর্মাল 250 গ্রাম 250 ml দ্রবণে 4 ভাগের 1 ভাগ থাকবে, এখানে H2SO4 আছে 4.9 ডিভাইড বাই 4, ভাগ করলে 1.25 গ্রাম H2SO4 রয়েছে। এইভাবে আমরা নর্মালিটির ব্যাপারটা পাই।
এই গ্রাম তুল্যাঙ্কটাকে আমাদের আণবিক ভর থেকে নির্ণয় করাটা জানতে হবে, তুল্যাঙ্ক ভার কত সেটা হলেই আমরা নর্মালিটিটা পেয়ে যাব। এখানে একটা জিনিস দেখো, যেহেতু আয়তনের উপর নির্ভর করে দ্রবণের মাত্রাটা নির্ণয় করা হচ্ছে, তাই আয়তন যদি বৃদ্ধি পায়, উষ্ণতার পরিপ্রেক্ষিতে আমরা দ্রবণের আয়তন বৃদ্ধি পাই জানি, তরল পদার্থের আয়তন বাড়ে আমরা জানি। তা সেই উষ্ণতার পরিপ্রেক্ষিতে যে তরল পদার্থের আয়তনটা বেড়ে যাচ্ছে, তার মানে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার দ্রবণ নিয়েছিলাম, এবার সেটা আমি 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দেখছি, তাহলে তো আয়তনটা খানিকটা বেড়ে যাবে, তাই না? কিন্তু তাতে যে পরিমাণ দ্রাব ছিল সেই পরিমাণই দ্রাব থাকছে, তাহলে তার নর্মালিটিটা কী হবে? কমে যাবে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকা নর্মাল দ্রবণের কে যদি উত্তপ্ত করা হয়, তাহলে তার নর্মালিটিটা কমে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে উত্তপ্ত করলে দ্রবণের নর্মালিটি কমে যাবে, তার মানে এটা উষ্ণতা নির্ভর একটা রাশি, তাহলে নর্মালিটির যে আমরা এটা পাবো যে নর্মালিটি কত, যদি দ্রবণের বের করতে দেয়, 1 লিটার দ্রবণে দ্রাবের ভর, ডিভাইডেড বাই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, এটা এইভাবে নর্মালিটি পেয়ে যাব। আরেকটা, যদি একটা পার্সেল 1 লিটার দ্রবণ না দিয়ে যদি তোমার ধরো কিছু পার্সেল দ্রবণ দিল, 200 ml বা এরকম দিয়ে দিল, তাহলে সেটা করবো কি, তাহলে অন্যভাবে সেটা করতে হবে কি, সেটাও নর্মালিটি বের করতে পারি। সাপোজ 200 ml একটা দ্রবণ দিয়েছে, 200 ml দ্রবণেতে বলছে যে হয়তো 5 গ্রাম কোনো দ্রাব দ্রবীভূত হয়ে আছে, তাহলে সেখান থেকে আমি 200 ml কত আছে, মানে 1 লিটারে কত আছে দ্রাবের ভর বের করবো। তাহলে সেটা করতে হবে কি না, দ্রবণে তো দ্রাবের ভর ডিভাইড বাই দ্রবণের আয়তন গুণিত 1000, তার মানে 1 লিটারে দ্রবণের দ্রাবের ভরটা পেয়ে গেলাম। তাকে এবার এখানে দেখো দ্রাবের ভর, তাকে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করেছি, বা দ্রবণের আয়তন এখানে 1000 দিয়ে গুণ করা আছে, তার মানে এখান থেকে আমি 1000 ml অর্থাৎ 1 লিটারে দ্রাব কতটা আছে পেয়ে যাব। পেয়ে গিয়ে এবার হচ্ছে তার গ্রাম তুল্যাঙ্ক দিয়ে ভাগ, দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক দিয়ে ভাগ। তাহলে এবার নর্মালিটি পাওয়া যাবে, ঠিক না? নেক্সট হচ্ছে মোলারিটি আর নর্মালিটি অলমোস্ট সেম, একই জিনিস, শুধুমাত্র এটা মোল দিয়ে আমরা করি, অর্থাৎ আণবিক ভর দিয়ে। 3 নম্বর হচ্ছে মোলারিটি, এটা ক্যাপিটাল M দিয়ে ডিনোট করা যায়। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রাবণ, না যত মোল দ্রাব বলবো, 1 মোল দিলে মোলার দ্রবণ হয়ে যাবে, যত মোল দ্রাব দ্রবীভূত থাকে তাকে তার মোলারিটি তত বলা হয়। তার মানে 0.1 বা 0.2 মোলার মোল দ্রবণ মানে 1 লিটার দ্রবণে 0.2 মোল দ্রাব দ্রবীভূত আছে। আচ্ছা, এখানে 1 মোল বলতে কি বোঝায়? মোলটা তো একটা সংখ্যার একক, মোলটা জানি আমরা সংখ্যার একক, তা কিন্তু এটাকে আমরা ভরের সঙ্গে ইকুইভ্যালেন্ট করে নিচ্ছি। 1 মোল বলতে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23টি অণুকে বোঝাচ্ছে। সেই অণুর সম্বলিত, অর্থাৎ সেই অণুর সংগৃহীত টোটাল
যে ভর সেটাই হচ্ছে তার আণবিক ভর। এইটা 1 মোল পদার্থের ভর ইকুইভ্যালেন্ট টু তার মোলার ভর, যেটাকে বলছি এটা ইকুইভ্যালেন্ট টু দেবো না, ইকুয়াল টু দি ইকুইভ্যালেন্ট টু মোলার ভর ইকুইভ্যালেন্ট টু আণবিক ভর। আণবিক ভরকে আমরা কি করি, গ্রাম পার মোল এই ইউনিটে বোঝাই, মানে 1 মোলের যত গ্রাম। এখানে আমি একটা জিনিস এই প্রসঙ্গে মেনশন করতে চাইছি। ধরো 32 গ্রাম O2 বললো আর 32 UO2 বললো, দুটোর মধ্যে তফাৎ কী? দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এইখানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু রয়েছে। অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম, তার মানে 1 মোল, ওটা গ্রাম পার মোল। আর এখানে অণুর ভর হচ্ছে একটি অণুর ভর হচ্ছে 32 ইউ, অক্সিজেন অণুর ভর। ঠিক আছে, শুধু ইউনিটটা চেঞ্জ করে দিলেই আমরা একটি আর এটা পেয়ে যাব। যদি তোমাকে কেউ বলে যে 50টি অক্সিজেন অণুর ভর কত, তাহলে 32 ইউকে 50 দিয়ে গুণ করে দেবে। 1 ইউ মানে কত? 1 ইউ মানে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এটা করলে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এটা হচ্ছে 1 ইউ। তাহলে কেউ যদি তোমাকে করে জিজ্ঞেস করে আচ্ছা বলতো 1550টা অক্সিজেন অণুর ভর কত হবে, তাহলে এইটাকে 1550 দিয়ে গুণ করে দিলেই মিটে যাবে। যাই হোক, তো এই যদি 1 মোল, যত মোল দ্রাবক দ্রবীভূত থাকবে সেইটাকে তাকে বলছি তার মোলারিটি। তা মোলার একটা মানে আণবিক ভর তো আমরা তার সংকেত থেকে নির্ণয় করতে পারি। পারমাণবিক প্রত্যেকটা পারমাণবিক ভর যদি জানা থাকে তাহলে যোগ করে আমরা নির্ণয় করতে পারি। সেই জন্য যত মোল আছে, ঠিক আছে। আর তো এর মধ্যে জটিলতা কিছু নেই। এটা উষ্ণ। আচ্ছা, এখানে ইকুয়েশনটা দেখে নিই। মোলারিটি ইকুয়ালস টু দ্রবণে দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন গুণিত দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক গুণিত 1000। এটা করে আমরা মোলারিটিটা পেয়ে যাব খুব সহজেই। ঐকিক নিয়মেও করতে পারি যে এত আয়তনে দ্রাবের ভর এত, 1 আয়তনে কত, 1000 আয়তনে কত ml, সেটা যেটা পাওয়া গেল তাকে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক দ্রাবের কত, এটা মোল মানে আণবিক ভর। তাহলে আণবিক ভর দিয়ে আমরা ভাগ করে দেবো, তাকে হয়ে যাবে, তাহলে আমাদের ভোগ পেয়ে যাবে। এটা পেলাম মোলারিটি। মোলারিটিও নর্মালিটির মতন উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট। এখানে যেহেতু আয়তনের বেসিসে করা হচ্ছে 1 লিটার দ্রবণে, তাই মোলারিটিও উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট। কারণ উষ্ণতা বাড়লে দ্রবণের মোলারিটি কমবে, মোলারিটিটা কমতে থাকবে। আর উষ্ণতা কমালে, যে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণটা তৈরি করা হচ্ছে তার থেকে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে মোলারিটি বাড়বে, তার থেকে যদি উষ্ণতা কমানো হয় তাহলে মোলারিটি বাড়বে, আর যদি তার থেকে উষ্ণতা বাড়াই তাহলে মোলারিটি কমবে। নেক্সট হচ্ছে মোলালিটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার। মোলালিটি এটা নেওয়ার উদ্দেশ্যটাও বলবো আমি। মোলালিটিটা হচ্ছে, এটাকে ছোট হাতের এম দিয়ে বোঝানো হয়, মোস্ট ইম্পর্টেন্ট কিছু ছোট হাতের এম দিয়ে বোঝানো হয়। 1000 গ্রাম দ্রাবকে, অর্থাৎ এটা ওজন, দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, এখানে 1000 গ্রাম দ্রাবক নিয়েছি, তাহলে এখানে দ্রাবক প্লাস দ্রাব যোগ করে কিন্তু তার
ওজনটা 1 কেজির বেশি হয়ে যাবে। এখানে দ্রাবকটা নিয়েছি আলাদা করে 1000 গ্রাম, বা জলের ক্ষেত্রে হলে 1 লিটার। আমরা যদি সিম্পলিফাই করে নিই তাহলে 1 লিটার ওই দ্রাবকে জলের মধ্যে, কিন্তু এর সংজ্ঞাটা হচ্ছে গ্রাম। 1000 গ্রাম দ্রাবকে যতটা দ্রবীভূত থাকছে, যত মোল দ্রবীভূত থাকছে সেটা হচ্ছে তার মোলালিটি। তো ধরা যাক এখানে আমি ধরা যাক W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে তার মোলালিটি, দ্রবণের মোলালিটি কত। তাহলে এখানে কত দ্রবীভূত আছে সেটা দেখব। তাহলে W1 গ্রাম দিয়ে করি, W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রবীভূত আছে। এক গ্রাম দ্রাবকে W2/W1 গ্রাম দ্রবীভূত আছে। 1000 গ্রাম দ্রাবকে W2 × 1000 /W1 গ্রাম দ্রবীভূত আছে। এবার এটাকে যদি আমরা মোল সংখ্যা, অতএব দ্রবণের মোলালিটি = W2 একে তো তার আণবিক ভর দিয়ে ভাগ করলে তবে তো মোল সংখ্যা পাবো। তাহলে W2/M2 গুণিত W1 × 1000, এটা হচ্ছে কত মোলাল, এত মোলাল দ্রবণ। ঠিক আছে, এইভাবে মোলালিটি নির্ণয় করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি শর্ট ফর্মে বলে দিচ্ছি। তাহলে দ্রাবের মোল সংখ্যাটা করবে, দ্রাবের মোল সংখ্যা হলো ওপরে 1000, নিচে হচ্ছে দ্রাবকের ভর। এদের অনুপাত তো থাকবেই, নাহলে এককগুলোকে কাটবে কী করে। তাহলে দ্রাবের মোল সংখ্যা তত মোল হলো, আর এটা 1000কে W1 দিয়ে ভাগ। 1 লিটারের জন্য করছি, 1000 গ্রামের জন্য করছি, মানে আমাদের 1000 দিয়ে গুণ করতেই হবে, এটা আর W1 দিয়ে ভাগ করে নেব। এই যে রাশিমালাটা, এইটা মোলালিটির জন্য সত্যি, এটা কিন্তু প্র্যাকটিস করে তৈরি করে রাখবে, এটা যখন তখন কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। এখানে মোলালিটিটা কেন বেশি ইউজফুল সেটা বলি। কারণ এইটা যেহেতু 1000 গ্রাম, তাই উষ্ণতা কমাই বা বাড়াই তার তো ভরের কোনো তফাৎ হয় না। যে দ্রাবকটা নেওয়া হলো তার ভরের কোনো তফাৎ হবে না, উষ্ণতা বাড়ানো বা কমানো হোক। তা উষ্ণতা বাড়ানো কমানোর জন্য ভরের কোনো তফাৎ হচ্ছে না, তাই মোলালিটির কোনো তফাৎ হবে না। তাই মোলালিটির কোনো তফাৎ হবে না বলে আমাদের এইখানে মোলালিটিটার হচ্ছে আমরা এই ইউনিটটা বেশি ব্যবহার করা হয়। অন্য ইউনিটগুলো ব্যবহার করা হয়, সেখানে কনভার্ট করতে দিতে পারে, কিছু প্রবলেম দিতে পারে, কিন্তু মোলালিটি ইউনিটটা ব্যবহার করা হচ্ছে এই কারণে। ঠিক আছে, এর কিছু প্রবলেম আমরা দেখব একটু পরে, দেখছি, এটা শেষ করি যখন। এবার হচ্ছে গ্রাম পার লিটার, এটা খুব সোজা। গ্রাম পার লিটারে 5 নম্বর হচ্ছে, এইটাও দিয়ে দেয় গ্রাম পার লিটার, এই এককটাও থাকে অঙ্কের ক্ষেত্রে। গ্রাম পার লিটার মানে হচ্ছে কোনো দ্রাব 1 লিটারে যত গ্রাম দ্রবীভূত থাকে। 1 লিটার দ্রবণে, 1 লিটারে বলবো না, 1 লিটার দ্রবণে দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে। যদি তোমাদের এরকম বলে 1 নর্মাল NaCl দ্রবণকে গ্রাম পার লিটার মাত্রায় প্রকাশ করো। 1 নর্মাল NaCl দ্রবণকে গ্রাম পার লিটার মাত্রায় প্রকাশ করতে গেলে তাহলে প্রথমে 1 নর্মাল NaCl মানে, তাহলে এই গ্রাম তুল্যাঙ্ক NaCl এর গ্রাম তুল্যাঙ্ক কত পাচ্ছি? গ্রাম তুল্যাঙ্ক 23 + 35.5 58.5, এত গ্রাম। তাহলে অতএব গ্রাম পার লিটারের মাত্রা 58.5 গ্রাম পার লিটার। আচ্ছা,
এটা গেল গ্রাম পার লিটার হয়ে গেল। এখান থেকে আমরা গ্রাম পার লিটার থেকে নর্মালিটি, মোলালিটি এসবও করতে পারি। লিটার যেহেতু আয়তন যেহেতু আছে, মোলালিটিটা করাটা যাবে না, যদি তার আপেক্ষিক আণবিক দিয়ে দেয়, আপেক্ষিক গুরুত্ব দিয়ে দেয় অনেক সময়। হ্যাঁ, এখানে একটা বলে দিই, এটা বলতে গিয়ে মনে পড়লো যে ঘনত্ব দিয়ে দিল হয়তো। বলল যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার জলে হয়তো 100 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। দ্রবীভূত আছে, তা মোলালিটি বের করো, দ্রবণের মোলালিটি। কত বলে দিল যে ঘনত্ব, জলের ঘনত্ব, ওই উষ্ণতায় জলের ঘনত্ব 0.98 গ্রাম পার সেন্টিমিটার। এটা বলে দিল। তার মানে কী হচ্ছে, 1 ঘন সেমি, 1 সেমি কিউ জলের ভর হচ্ছে এইটা। তার মানে 10 লিটার জলের ভর কিন্তু 10 কেজি নয়, সেখানে হয়ে যাবে 9 কেজি 800। কীভাবে না, তাহলে এখানে করছি 1 সেমি কিউ জলের ভর, উল্টো দিকটা করি। হ্যাঁ ঠিক আছে, 1 সেমি কিউ জলের ভর 0.98, এটা হচ্ছে 10 ইন্টু 1000 সেমি কিউ জলের ভর 0.98 ইন্টু 10 ইন্টু 1000। কটা আসছে? এত গ্রাম। একটা দুটো, 1 2 9 8, 1 2 3 4, এত গ্রাম, 9.8 কেজি। ঠিক আছে, তখন এবার ওইটা সাজাবো, অর্থাৎ মোলালিটি 1। গ্লুকোজের ভর কত? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম গ্লুকোজের আণবিক ভর C6H12O6, 6 12 72 প্লাস 12, 6 96, 6 2 2 0, আর একে 10, 180। তাহলে 180 গুণিত এটা কত নিয়েছি, 9.8 কেজি, আর ওখানে হচ্ছে 1 কেজি। আর যদি গ্রামে করে দিই 9800, এটা তখন মোলালিটি বেরোবে। ওখানে কিন্তু মোলালিটিটা ওটা 10 লিটারটাকে 10 কেজি ধরলে আর একটু এটা থেকে মোলালিটি কম হতো, এখানে কিন্তু মোলালিটি আর একটু বেশি হবে। ঠিক আছে, এটা গেল মোলালিটি। এবার আসছে তোমাদের, মোলালিটি তো বলেছি, গ্রাম পার লিটার বললাম, মোল ভগ্নাংশ। এবার হচ্ছে 6 এর মোল ভগ্নাংশ। এটা একটু কালি পুড়িয়ে গেছে, কালিটা দিতে হবে। মোল ভগ্নাংশ, আচ্ছা, তার মানে হচ্ছে দ্রাব আর দ্রাবক মিলে যে দ্রবণটা তৈরি করছে, তাকে গোটাটাকে যদি আমরা 1 ধরি, তার কতটা মোলের পরিপ্রেক্ষিতে কত অংশটা দ্রাব অধিকার করে আছে, কত অংশটা দ্রাবক অধিকার করে আছে, সেটা দেখতে হবে। তা প্রথমে এটা বের করে নিতে হবে দ্রাবের মোল সংখ্যা। দ্রবণে দ্রাবের মোল সংখ্যা সমান কি পাই, দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রাবের মোলার ভর। এইটাকে আমরা N1 বলি, এটাকে আমরা N2 বলি। দ্রাবের, দ্রবণের দ্রাবের মোল সংখ্যা।
দ্রাবটাকে N2 বলি, আর দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা এটা সমান দ্রাবকের ভর ডিভাইডেড বাই দ্রাবকের মোলার ভর, এটাকে বলি N1। এখন তাহলে টোটাল মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা N1 প্লাস N2। এবার N1 প্লাস N2-র মধ্যে দ্রাবের কতটা অংশ থাকছে? তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ মানে মোট যতটা মোল থাকছে তার কতটা অংশটা দ্রাব অধিকার করে আছে, সেটা হচ্ছে N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, এইটাকে বলা হয় X2। এটাকে X2 দিয়ে বোঝানো হয়। অনেক সময় এই যে আমাদের চ্যাপ্টারটা খুব লঘু দ্রবণের জন্য প্রযোজ্য, লঘু দ্রবণের জন্য প্রযোজ্য হওয়ার জন্যে N1 প্লাস N2, N2-র মানটা খুব ছোট হয়। N2 লঘু দ্রবণ, খুব কম পরিমাণে দ্রাবটা আছে, তাই N2-র মানটা খুব ছোট। তাই N1টার সঙ্গে N2টা যোগ করে খুব বেশি পরিবর্তন হয় না বলে N1 প্লাস N2টা অনেক সময় তোমাদের ক্যালকুলেশনের খাতিরে N1 প্লাস N2টাকে অনেক সময় ইকুইভ্যালেন্ট টু N1 ধরে নেওয়া হয়। N2টা যখন খুব ছোট, N2 ভেরি ভেরি লেস দ্যান N1 যখন হয় তখন এটাকে ধরে নেওয়া হয়। সেটা ওর খাতিরে আমরা এখানে যখন থিওরি পড়ছি তখন ওটাকে ধরবো না, এটা জাস্ট বলে দিলাম। এটা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। এবার হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, সমান হচ্ছে N1 বাই N1 প্লাস N2 ইজ ইকুয়াল টু X1। N1 বাই N1 প্লাস N2 ইকুয়াল টু X1। তা এখন দেখাই যাচ্ছে যে এই দুটো যদি যোগ করি, X1 প্লাস X2 যদি যোগ করি, X1 হচ্ছে N1 বাই N1 প্লাস N2 প্লাস N2 বাই N1 প্লাস N2, এই দুটো যোগ করলে N1 প্লাস N2 N1 প্লাস N2 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে X1 আর X2 দুটো যোগ করলে 1 আসবে। কারণ আমরা জানি যে ভগ্নাংশ মানে হচ্ছে যে ভগ্নাংশগুলো, সমস্ত ভগ্নাংশগুলো যোগ করলে 1 আসে, তাই এটা ভগ্নাংশ। এবার X1 সমান হচ্ছে 1 মাইনাস X2 পাবো, বা X2 সমান 1 মাইনাস X1 পাবো। এভাবে মোল ভগ্নাংশের বিষয়টা রয়েছে। এবারে পার্টস পার মিলিয়ন ppm, সাত নম্বর ppm, এটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। তো পার্টস পার মিলিয়ন বলতে আউট অফ 10⁶, ইউনিটটা সেম নেব। মনে করো এটা যদি গ্রাম নিই তাহলে 10⁶ গ্রামেতে 10⁶ মানে 10 লক্ষ গ্রামের মধ্যে কত গ্রাম রয়েছে। যদি 1 ppm বলা হয়, যেমন আমাদের ফ্লুরাইড, দাঁতের ক্ষেত্রে আমরা জানি ফ্লুরাইড একটা, দাঁতের শক্ত করার জন্য ফ্লুরাইড একটা গুরুত্বপূর্ণ উপাদান, জলের মধ্যে থাকতে হয়। তো সেই পানীয় জলে ফ্লুরাইডটার পরিমাণ যদি 2-এর বেশি হয়, 2 ppm-এর বেশি হয়, তাহলে আমাদের দাঁতের আবার উল্টো জিনিসটা যাবে, দাঁতের ক্ষয় হতে শুরু করে। 2 ppm মানে কি? তার মানে আমি যদি তাহলে 1 লিটারে, এটাকে খেয়াল করে দেখো 1 লিটারে কত হচ্ছে। আমি এখানে লিটার মানে আমি গ্রামের সঙ্গে সমান করে দেবো, 1 লিটার মানে 1000 গ্রাম ধরবো। তা এখানে তার মানে আমি বলতে পারি 2 গ্রাম ইন এত গ্রাম ওয়াটার। তারপরে 2 গ্রাম মানে এটাকে মিলিগ্রাম করি, 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, সরি গ্রাম তো 2000 মিলিগ্রাম, 2000 মিলিগ্রাম ইন 10⁶ গ্রাম। তার মানে 1 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম, 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2 মিলিগ্রাম ইন 10⁻³ গ্রাম।
10³ গ্রাম মানে 1 লিটার, তাহলে 2 মিলিগ্রাম ইন 1 লিটার। তার মানে 1 লিটারে যদি 2 মিলিগ্রামের থেকে বেশি হয় তাহলে ফ্লোরাইডের পরিমাণ, তাহলে কিন্তু আমাদের সেটা দাঁতের ক্ষয় হবে। বা যেটা আর্সেনিক বলে, আর্সেনিকের পরিমাণ 0.1 ppm এই পর্যন্ত সহনীয়, তার উপরে গেলে আমাদের সেটা আর্সেনিকোসিস রোগ তৈরি করার জন্য যথেষ্ট। তা সেই 1 ppm মানে কি? 1 ppm মানে আমরা সহজেই বলে দিতে পারি, যদি মিলিগ্রামে করি 0.1 মিলিগ্রাম ইন 1 লিটার দ্রবণে। 1 লিটার দ্রবণে 0.1 মিলিগ্রাম যদি থাকে তাহলেই সেটা 1 ppm, 0.1 ppm। এটা পার্টস পার মিলিয়ন বলা হয়। পার্টস পার মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10⁶, ইট ইজ 10 লক্ষ। এই মোটামুটি তোমাদের ইউনিটগুলো গেল। এই সম্বন্ধে দু একটা অঙ্ক আমরা একটু দেখে নিই। ও তার আগে একটা জিনিস একটুখানি মনে পড়লে বলে দিই, মোল ভগ্নাংশ করার সময় আমরা খালি একটা দ্রবণের মধ্যে দুটো আমরা জিনিস নিয়েছিলাম, একটা দ্রাবক একটা দ্রাবক। যদি একাধিক পদার্থের যদি ওটা সমসত্ব মিশ্রণ হয় তাহলে সেক্ষেত্রে যতগুলো পদার্থ রয়েছে প্রত্যেকের আমরা মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা বের করে তারপরে যদি ধরো এনটা যদি পদার্থ মিশে থাকে, এন সংখ্যক পদার্থ যদি মিশে থাকে তাহলে প্রত্যেকের আমরা মোল সংখ্যা বের করব। তাহলে প্রত্যেকের মূল সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, এরকম করে 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 x প্লাস এটা i সংখ্যক ধরা হয়, xi, এটা মোট মূল সংখ্যা। ও দাঁড়াও, সরি একটা ভুল হয়ে গেল, এইটা ইকুয়াল টু 1 হবে। মোট মূল সংখ্যাটা আমরা ধরবো এরকম, লিখতে লিখতে সরি। তো একটা জিনিস মনে পড়ে গেল, যেটা আমি তোমাদের ওই মোল ভগ্নাংশের সময় বলা হয়নি। আমি মোল ভগ্নাংশের সময় শুধুমাত্র দুটো জিনিস নিয়েছিলাম, এ আর বি, দুটো পদার্থ। তো এখন যদি একাধিক যদি পদার্থ মিশে থাকে তাহলে সেক্ষেত্রে যে মোল ভগ্নাংশটা হবে, ধরো আই সংখ্যক পদার্থ, আইটা এলিমেন্ট, আই এর ভ্যালু 5, 7, 10 যা ইচ্ছা হতে পারে, 2ও হতে পারে, 3 হতে পারে, যা ইচ্ছা। তা সেক্ষেত্রে প্রত্যেকের যে মোল সংখ্যা সেটা হচ্ছে n1, তাই মোট মোল সংখ্যা n2 প্লাস n3 প্লাস n4 প্লাস n5 প্লাস ডট 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 প্লাস ni, এটা গেল মোট মোল সংখ্যা। এবার তাহলে প্রথম ফার্স্ট যে বস্তু, মানে প্রথম যেটা n1 যা ধরেছি তার মোল ভগ্নাংশ যদি, তাহলে x1 ইকুয়াল টু n1, এটাকে সামেশন অফ n বলা হয় 1 to i। আচ্ছা সরি, এটা আই বলে দেবো, 1 to n, এটা এনই ধরি, এটাকে এন সংখ্যক, এটাকে এন সংখ্যক ধরি, বলতে সুবিধা হবে। এটা আই ইকুয়াল টু 1 থেকে আই ইকুয়াল টু n, এই পর্যন্ত যোগ করছি আমরা, ঠিক আছে। তাহলে এইখানটা n1 বাই সামেশন অফ n1, এখানে 1 to n, এই সংখ্যা পর্যন্ত আমরা যোগ করছি, এভাবে করবো। আচ্ছা একটা অঙ্ক দেখি, অঙ্কটা আমি বলেছি খুব সহজ, এই অঙ্কটা হয়ে যাবে। মনে করো একটা দ্রবণ তৈরি করা হয়েছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে বেনজিনের। তো সেখানে অ্যাসিটিক অ্যাসিড আছে মোটামুটি 2.5 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড, 2.5 গ্রাম CH3COH, আর তাদের বেনজিন আছে 75 গ্রাম বেনজিন আছে। এই দুটো মিশ্রণ তৈরি করেছে, এর মোলালিটি কত? মোলালিটি বের করতে হবে। এখানে মোলালিটি বের করতে হবে, আমরা জানি যে মোলালিটি ইকুয়াল টু দ্রাবের ভর। দ্রাবের ভর কত? 2.5। এটা একটুখানি কালিটা হয়ে গেছে, একটা কালি ভরতে হবে। 2.5 দ্রাবের ভর। আচ্ছা, দ্রাবের ভর, এবার দ্রাবের এটার মলিকুলার ওয়েট কত? এর এম হচ্ছে 60 দিয়ে ভাগ গুণিত
এটা 1000 ডিভাইডেড বাই 75, বা ঐকিক নিয়মে যদি করি 75 গ্রাম C6H6 CH3COH এর মোল সংখ্যা সমান 2.55 ডিভাইডেড বাই 60। এটা হলো, তাহলে 1 গ্রামে কত হবে? 2.5 ডিভাইড বাই 60 ইন্টু 75 নিচে, তাহলে এবার 1000 গ্রামে কত? ঠিক আছে, এটা আবার কাটাকাটি করতে হবে। পয়েন্টটা বসে তুলে দিলাম, ক্যালকুলেটারই করবে, আমি ক্যালকুলেটরটা আমার কাছে নেই। 3 6 18 10/18 এখন হচ্ছে মোলার। এত মোলা। ঠিক আছে, এই চ্যাপ্টার এই পর্যন্তই তোমাদের থাকবে।